18 ডিসেম্বর 2022 রবিবার সকাল 10:30। শ্যামপুকুর থানায় একটি ফোন এলো। অপর প্রান্ত থেকে বলল, হ্যালো হ্যালো স্যার, 14 নম্বর আনন্দ চ্যাটার্জি লেন থেকে শান্তনু দাস বলছি। আমাদের ফ্ল্যাটের দোতলা নিবাসী মিস্টার শ্যামসুন্দর আগরওয়াল, ওনার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। ওনার ছেলে আর বৌমা এখন কলকাতায় নেই স্যার। আপনারা দয়া করে একটু তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। ফোনটা পাওয়ার পরেই সাব ইন্সপেক্টর তারাপদ দত্ত দুজন কনস্টেবলকে নিয়ে থানার জিপ গাড়ি করে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেন। নমস্কার, হন্টেড অডিও স্টেশনে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনারা শুনবেন লেখক পিয়াল ঘোষের কলমে গোয়েন্দা গল্প বিচারপতি আমি। গল্পের প্রথমেই বলে রাখতে চাই, আজকের গল্পে বেশ একটা টুইস্ট আছে। দেখি আপনারা ধরতে পারেন কিনা খুনিকে। আজকের গল্প বিষয়ক আপনার উল্লেখযোগ্য মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু। গল্প পাঠে রয়েছে সায়ন এবং গল্পের সূত্র ধরে রয়েছি আমি সৌমিক। তো শুনতে থাকুন আমাদের আজকের গল্প বিচারপতি আমি। পৌঁছে দেখলেন ফ্ল্যাটের সামনে বেশ একটু ভিড় জমেছে। ফ্ল্যাট বাড়িটি 4 তলার। নিচের তলায় গ্যারেজ এবং বাকি প্রত্যেক তলায় 2টো করে ফ্ল্যাট। একজন হাত জড়ো করে এগিয়ে এসে বললেন, আসুন স্যার, আমার নাম শান্তনু দাস। আমি এই ফ্ল্যাটের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং আমি আপনাদের থানায় ফোন করেছিলাম। এসআই দত্তরা দোতলায় আগরওয়াল বাবুদের ফ্ল্যাটের ভিতরে এলেন। চারপাশে তাকিয়ে দেখা গেল ফ্ল্যাটের জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে এবং মিস্টার আগরওয়াল খালি গায়ে একটি হাফ প্যান্ট পরে চোখ খোলা অবস্থায় পড়ে আছেন। সেক্রেটারি মিস্টার শান্তনু দাস এগিয়ে এলেন। স্যার, আগের সপ্তাহে আগরওয়াল বাবুর একমাত্র ছেলে রিতেশ এবং বৌমা আশা রাজস্থানে ঘুরতে গেছে। ওনাদের একটা রান্না করা এবং 5 ফরমাসের কাজের লোক আছে যার নাম রিনা। রিনা রোজকার মতো আজ সকালবেলা 9টার সময় এসে দরজা ধাক্কায়, কিন্তু অনেক ধাক্কাধাক্কি দেওয়ার পরও দরজা না খোলায় রিনা গিয়ে তখন নিচে আমাদের সিকিউরিটি গার্ড গৌতমকে ব্যাপারটা জানায়। গৌতম সরাসরি আমাকে ফোন করে। আমিও তখন গৌতমকে নিয়ে দরজা ধাক্কাই। তারপর আমার মোবাইল থেকে ওনার মোবাইলে ফোনও করি, কিন্তু আগরওয়াল বাবুর ফোনটা সুইচ অফ বলছিল। তখন এই ফ্ল্যাটে আরও আবাসিকদের নিয়ে আমরা দরজা ভাঙি। আমরা ভাবলাম বয়স্ক মানুষ, একা আছেন, হয়তো শরীর টরীর খারাপ করেছে বা অজ্ঞান হয়ে গেছেন, কিন্তু ভেতরে ঢুকে দেখি এই অবস্থা। এসআই দত্ত ঘরের সবকিছু একবার চোখ বুলিয়ে দেখে নিলেন, তারপর বললেন, ডেড বডি কেউ ছুঁয়েছে? ফ্ল্যাটের অন্য কিছুতে কেউ হাত দিয়েছে? দেখুন স্যার, আমরা তো অনেকেই ফ্ল্যাটের ভেতরে ঢুকেছি সকাল থেকে, আর রিনা শুধু একবার ওনার কাঁধ ধরে ঝাঁকিয়েছিল যাতে উনি যদি জেগেছেন, আর ডাক্তারবাবু এসে ওনাকে জাস্ট চেক করেছিলেন। আর আমাদের উপরেই ফ্ল্যাটে, মানে ফ্ল্যাট 3-তে ডক্টর শশাঙ্ক রায় থাকেন। উনি এসে চেক করে বললেন যে মিস্টার আগরওয়াল আর বেঁচে নেই, আর আমাদের থানায় ফোন করতে বললেন। এসআই দত্ত এবার বডি পোস্টমর্টমের জন্য পাঠাবার ব্যবস্থা করলেন। শান্তনুবাবু তখন দত্তবাবুকে বললেন, দেখুন, আমি ওনার ছেলে আর বৌমাকে অনেকবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু ওনাদের ফোন আউট অফ কভারেজ বলছে। তাই আমি ওনাদেরকে মেসেজ পাঠিয়ে দিয়েছি, কিন্তু মেসেজ এখনো ডেলিভার হয়নি। এবার এসআই দত্ত নিচে নেমে এসে সিকিউরিটি গার্ড গৌতমের কাছে গেলেন। তুমি এখানে কখন থেকে কখন ডিউটি করো? গৌতম সরাসরি জবাব দিল, স্যার, আমাদের এখানে 2জন সিকিউরিটি গার্ড আছে। আমি রাত্রি 10টা থেকে সকাল 10টা পর্যন্ত ডিউটি করি, আর রতন করে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। রাত্রিরে ঘুমাও নাকি রাতে জাগো? না স্যার, আমি জেগেই থাকি, আর এখানে ক্যামেরা লাগানো আছে। আমি যদি ঘুমাই সেটা বাবুরা পরে দেখে নেবে, তাই জন্য একদমই ঘুমোই না। রাতে কেউ এসেছিল মিস্টার আগরওয়ালের সঙ্গে দেখা করতে? হ্যাঁ স্যার,
রাত 11টার দিকে একজন ভদ্রলোক এসেছিলেন। উনি বললেন উনি আগরওয়াল বাবুর কাছে যাবেন। উনি ওনার মোবাইল থেকে আগরওয়াল বাবুর সঙ্গে আমার কথাও বলিয়ে দিলেন। তাই আমি এখানকার ইন্টারকম থেকে আর ফোন করিনি। আগরওয়াল বাবুই আমায় ফোনে বললেন যে লোকটাকে ছেড়ে দিতে। আমি আগরওয়াল বাবুর গলা চিনতাম, তাই ওনাকে যেতে দিয়েছিলাম। আমি তখন ওনাকে বললাম, আপনি একটা কাজ করুন, আপনার নাম, ফোন নম্বর, ঠিকানা আর টাইমটা রেজিস্টারে এন্ট্রি করুন। উনি বললেন, উপর থেকে ঘুরে এসে লিখে দেবো। আর কিছু লক্ষ্য করেছিলে ছেলেটার ব্যাপারে? ভালো করে মনে করো। স্যার, ওর মাথায় একটা হেলমেট ছিল, মুখটা মাস্ক ঢাকা ছিল। উনি পান বা পান পরাগ জাতীয় কিছু খাচ্ছিলেন। উনি আমাদের সঙ্গে হিন্দিতে কথা বলছিলেন। ওনার পিঠে একটা সাইড ব্যাগ ছিল, আর উনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। ওনার গায়ে একটা শাল জড়ানো ছিল আর কালো রঙের জিন্সের প্যান্ট পরেছিলেন। উনি প্রায় 15 মিনিট পর নিচে নেমে এলেন। নামার পর বললেন, আমার নামটা লিখে নিন, রনিত গুপ্তা। তারপর একটা ফোন নাম্বার বললেন। আমি লিখে নিলাম। তারপর উনি আমার কাছ থেকে পেনটা নিয়ে রেজিস্টারে সই করলেন। আমি সময় লিখে দিলাম রাত 11টা। তবে স্যার, একটা কথা, উনি যখন সই করছিলেন তখন ওনার বাঁ হাতের বুড়ো আঙুলে একটা ব্যান্ডেজ ছিল। বোধহয় কোনো টাটকা ক্ষত ছিল, কারণ এই রেজিস্টারে উনি ওনার বাম হাতটা যখন উনি রেখে ভর দিয়ে ওই সই করছিল তখন একটুখানি রক্ত ব্যান্ডেজ থেকে লেগে যায় রেজিস্টারের বাঁ দিকের পাতায়। উনি খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে গেলেন। আর ওনার ডান হাতের মধ্যমা আঙুলে একটা বড় হলুদ রঙের পাথরের আংটি ছিল। স্যার, উনি ওনার মোটর বাইক ফ্ল্যাটের বাইরে রেখেছিলেন। আওয়াজ পেয়েছিলাম মোটর বাইক স্টার্ট করে চলে যাওয়ার। সব শুনে এসআই দত্ত বললেন, তোমাদের ফ্ল্যাটে কোথায় কোথায় ক্যামেরা লাগানো আছে আমায় দেখাবে চলো। তখন সেক্রেটারি বলল, স্যার, আমাদের গ্রাউন্ড ফ্লোরে লিফটের কাছেই একটি ক্যামেরা আছে এবং প্রত্যেক ফ্লোরেই একটি করে আছে যেগুলো লিফট আর সিঁড়ির কভারেজ করে। এসআই দত্ত তখন পুরো ফ্ল্যাটটাই একবার নিচ থেকে উপরে ভালো করে ঘুরে দেখে নিলেন। তারপর তিনি সেক্রেটারিকে বললেন, কালকে সন্ধেবেলা থেকে এখনকার অবধি সব ক্যামেরার ফুটেজ আমার চাই। আগরওয়াল বাবুর নিকট আত্মীয় বা বন্ধু বান্ধবদের কোনো ফোন নাম্বার বা বাড়ির ঠিকানা আপনারা কেউ জানেন কি? জানলে শীঘ্রই তাদের জানিয়ে দিন ওনার এই মৃত্যুর ব্যাপারটা। দেখুন, আমার কাছে এই ফ্ল্যাটের আবাসিকদের সবারই ফোন নাম্বার আছে, আর তাদের ছেলে বা মেয়েদের নাম্বারও আমার কাছে রয়েছে। শুনেছি তো আগরওয়াল বাবুর একটা ভাই ছিলেন যিনি অনেক বছর আগেই মারা গেছেন, আর ওনার একমাত্র ছেলে যিনি থাকেন লেক টাউনের দিকে কোথাও। এছাড়াও আগরওয়াল বাবুরা ফ্ল্যাটের আবাসিকদের সঙ্গে অত বেশি মিশতে টিশতে চাইতেন না, তাই ওনাদের বন্ধু বান্ধব বা পরিবার সম্পর্কে আমরা বিশেষ কিছুই জানি না কেউ। এসআই এবার থানায় চলে এলেন। দুপুর 12:30 নাগাদ এসআই দত্তের ফোনে ফ্ল্যাট সেক্রেটারি ফোন করে জানালেন যে আগরওয়াল বাবুর ছেলে ওনার মেসেজ পেয়ে ওনাকে একটু আগেই ফোন করেছিলেন। উনি সব ঘটনাটা তাদের জানিয়েছেন। আগরওয়াল বাবুর ছেলে ও বৌমা যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় ফিরছে এবং ওনার ছেলে বাকি সব চেনা জানা লোকদেরকে ফোন করে জানিয়ে দেবে বলেছেন। দুপুরবেলা ফরেন্সিক টিম গিয়ে আগরওয়াল বাবুর ফ্ল্যাট থেকে নমুনা সংগ্রহ করল। এসআই এবার সিসিটিভি ফুটেজটা ভালোভাবে দেখতে লাগলেন। উনি দেখলেন যে সিকিউরিটি গার্ডের কথা মতো 11:13 নাগাদ একজন লোক গায়ে শাল জড়ানো, মাথায় হেলমেট, সিকিউরিটি ডেস্কের দিকে এগিয়ে গেল। তারপর পকেট থেকে ফোন বের করে ডেস্কের একটু ডান দিকে কাউকে ফোন করল। তারপর সেই ফোনটা সিকিউরিটি গার্ডের দিকে এগিয়ে দিল। সিকিউরিটি গার্ড ফোনে কিছু বলে ফোনটা ফেরত দিয়ে দিল। সিসি ক্যামেরায় লোকটার মুখটা পরিষ্কার হয়ে যাচ্ছে না, শুধু সাইড ফেস একটু বোঝা যাচ্ছে, তাও একদম ঝাপসা। দোতলার ফুটেজে দেখা গেল লিফট থেকে বেরিয়ে আগরওয়াল বাবুর ফ্ল্যাটের দিকে একজন এগিয়ে যাচ্ছে। ক্যামেরায় তার পিছনটা ধরা পড়েছে। আগরওয়াল বাবু ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়েছিলেন। ছেলেটা ব্যাগটা দেখিয়ে কিছু বলল।
তারপর ওরা দুজনেই আগরওয়াল বাবুর ফ্ল্যাটের ভিতরে ঢুকে গেল। তখন সিসি ক্যামেরা সময় দেখাচ্ছে 11:17 তারপর যখন 11:32 তখন দেখা গেল ছেলেটা আগরওয়াল বাবুর দরজা খুলে বেরোলো এবং সেটা আবার টেনে বন্ধ করে দিল। এবং সব থেকে অবাক করা কাণ্ড, ও মাথায় হেলমেট পরে ঘরের ভেতর থেকে বেরোলো এবং তার হেলমেটের ফেস গার্ডটা নামানো ছিল যাতে তার মুখ একদমই বোঝা না যায়। তারপর সে খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ির দিকে চলে গেল। এবার নিচের ফুটেজ। 11:34 দেখা গেল লিফটের বদলে সিঁড়ি দিয়ে সেই ছেলেটি নেমে এলো। ফেস গার্ড অর্ধেক খোলা, কিন্তু মুখ নামিয়ে হাঁটছিল এবং সিকিউরিটি ডেস্কের দিকে এলো। সিকিউরিটি গার্ডের সঙ্গে কিছু কথা বলে খাতায় কিছু লিখল। তারপর হেলমেটের ফেস গার্ড নামিয়ে সোজা গেটের দিকে হাঁটা দিল। এই পুরো সময়টাই ও কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। এসআই প্রায় 2 ঘন্টা ধরে ফুটেজগুলো সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। রেজিস্টারে লেখা ফোন নাম্বারটায় ফোন করে জানতে পারলেন যে ওটা ফলস নাম্বার, ওই নাম্বারে কোনো অস্তিত্বই নেই। আর তাছাড়া বাড়ির ঠিকানা লিখেছে 170 নম্বর দমদম রোড, কলকাতা 7,02,000, সেটারও কোনো অস্তিত্ব নেই। পরের দিন সকাল 10টা নাগাদ আগরওয়াল বাবুর ছেলে রিতেশ এসআই দত্তকে ফোন করে বললেন, হ্যালো স্যার, আমি রিতেশ বলছিলাম। স্যার, আমরা তো দমদমে ল্যান্ড করে গেছি। এবার আমরা কি করব? আমরা কি ফ্ল্যাটে ঢুকতে পারবো স্যার? শুনলাম তো নাকি পুলিশ ওটাকে সিল করে রেখেছে। আপনারা সোজা থানায় চলে আসুন, কিছু ফর্মালিটি আছে, সেগুলো পূরণ করুন, তারপরে আমিও যাচ্ছি আপনার সঙ্গে। আচ্ছা স্যার, আমরা আসছি। আধ ঘন্টা পরেই রিতেশবাবু এবং ওনার স্ত্রী থানায় এলেন। ওনাদের দেখেই বোঝা যাচ্ছিল ওনারা ক্লান্ত, বিধ্বস্ত এবং একদমই ভেঙে পড়েছেন। এসআই ওনাদেরকে দিয়ে কিছু জরুরি কাগজপত্রে সই করিয়ে নিলেন। তারপর আগরওয়াল বাবুদের ফ্ল্যাটের দিকে রওনা দিলেন। উনি রিতেশ বাবুর থেকে শুনলেন গত 10 বছর ধরে তারা এই ফ্ল্যাটে আছে। রিতেশ বাবুর বয়স 35। তিনি 4 বছর আগে বিয়ে করেছিলেন আর তার একটা ট্রাভেল এজেন্সি আছে। শ্যামসুন্দর বাবু কিছুই করতেন না এখন, তবে আগে উনি সোনার উপর ব্যবসা করতেন। ওনাদের তখন বর্ধমানে একটি সোনার উপর দোকান ছিল। রিতেশ বাবুর মা মানে শ্যামসুন্দর বাবুর স্ত্রী প্রায় 20 বছর আগে মারা গেছেন। শ্যামসুন্দর বাবুর বয়স এখন 62। কলকাতায় ওদের আত্মীয় বলতে এক কাকার ছেলে থাকে যার নাম পাবন। সে লেকটাউনে থাকে, শেয়ার কেনা বেচার সঙ্গে যুক্ত। এসআই দত্ত বললেন, দেখুন, আপনার বাবার ফোনটা এখনো যখন পাওয়া যাচ্ছে না বা ওই নাম্বারে কোনো কন্ট্যাক্ট করা যাচ্ছে না, তাই ওনার ফোন নাম্বারটা সার্ভিস প্রোভাইডারকে দিয়েছি কল ডিটেলস আর টাওয়ার লোকেশন দেখার জন্য। আর পোস্টমর্টম রিপোর্টটাও কিছুক্ষণ বাদে পেয়ে যাব। সেদিন দুপুরবেলায় পোস্টমর্টম রিপোর্ট চলে এলো। তাতে দেখা গেল আগরওয়াল বাবুর ব্লাডেতে ক্লোরোফর্ম পাওয়া গেছে এবং তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। মৃত্যুর সময় রাত 11টা থেকে 12টা। সেদিন বিকেলে আগরওয়াল বাবুর শেষ কর্ম হয়ে গেল নিমতলা শ্মশানে। সেদিন সন্ধ্যাবেলায় আগরওয়াল বাবু সার্ভিস প্রোভাইডারের লোক থানায় এসে আগরওয়াল বাবুর কল লিস্ট আর টাওয়ার লোকেশনের প্রিন্ট আউট দিয়ে গেলেন এসআই দত্তকে। দত্তবাবু দেখলেন যে আগরওয়াল বাবুর লাস্ট টাওয়ার লোকেশন দেখাচ্ছে বাগবাজার কাশীপুর ব্রিজের ক্রসিং 17 ডিসেম্বর, সময় রাত্রি 11:42। এবার উনি কল ডিটেলসে ইনকামিং অ্যান্ড আউটগোয়িং কল ডিটেলস নিয়ে বসলেন। উনি দেখলেন আগরওয়াল বাবুর ফোনে লাস্ট কল এসেছে রাত্রি 11:15।
আর আগরওয়াল বাবু 1 মিনিট 3 সেকেন্ড কথা বলেছে। সেই নাম্বারটা এসআই দত্ত ডায়াল করলেন। কিছুক্ষণ রিং হওয়ার পরই ওপার থেকে একজন ফোন তুললেন। হ্যালো, কে বলছেন? আমি শ্যামপুকুর থানা থেকে বলছি, আপনার পরিচয়টা দিন। অপর প্রান্ত থেকে বলল, কেন? আমার পরিচয় জেনে আপনার কি দরকার জানতে পারি কি স্যার? দেখুন, আপনার ভালোর জন্যই বলছি। আর আপনি এখন কোথায় আছেন? আগে আমার নাম পবন আগরওয়াল। আমি এখন রাস্তায় আছি। আসলে আমার কাকা শ্রী শ্যামসুন্দর আগরওয়াল গত হয়েছেন। তাঁর শেষকৃত্য করেই নিমতলা মহাশ্মশান থেকে বাড়ি ফিরছি এখন। শ্যামসুন্দর আগরওয়াল? নামটা শুনে দত্তবাবু একটু চমকে উঠলেন। উনি জিজ্ঞেস করলেন, এই শ্যামসুন্দর বাবু কি 14 নম্বর আনন্দ চ্যাটার্জি লেনে থাকতেন? আর উনি কি কালকে মারা গেছেন? উত্তরে পবন বলল, হ্যাঁ স্যার, কাকা 14 নম্বর আনন্দ চ্যাটার্জি লেনেই থাকতেন। আর গতকাল সকালবেলাতেই উনি মারা গিয়েছেন। আমি শ্যামপুকুর থানা সাব ইন্সপেক্টর তারাপদ দত্ত বলছি। আপনি সব কাজ ছেড়ে যত শীঘ্র সম্ভব এক্ষুনি থানায় চলে আসুন। আধ ঘন্টার ভিতরেই একজন যুবক থানায় প্রবেশ করল এবং এসআই দত্তবাবুর খোঁজ করতে লাগল। দত্তবাবু দেখলেন কালো মতো একটু রোগা, প্রায় 5 ফুট 10 ইঞ্চির মতন একজন যুবক তার সামনে দাঁড়িয়ে। দত্তবাবুকে সে বলল, নমস্কার স্যার, আমি পবন আগরওয়াল। আপনি আমায় একটু আগে ফোন করেছিলেন, বলুন কি বলতে চান? দত্তবাবু বললেন, পরশু মানে 17ই ডিসেম্বর রাত্রি 10:30 থেকে 12:30 অবধি কোথায় ছিলেন? একটু ভেবেই পবন সঙ্গে সঙ্গে জবাব দিল, দেশবন্ধু পার্কের সামনে আমরা সবাই নামে একটি ক্লাব আছে। পরশু দিন রাত্রি 8টা থেকে পরের দিন সকাল 9টা অবধি আমি ওই ক্লাবেই ছিলাম বন্ধুদের সঙ্গে। আসলে আমাদের সেদিনকার ওই ক্লাবে একটা পার্টি ছিল। আপনার ফোনে কল লিস্টটা একটু খুলে দেখান তো আমায়। পবন কল লিস্ট খুলে দত্তবাবুর দিকে ফোনটা এগিয়ে দিল। দত্তবাবু দেখলেন 18ই ডিসেম্বরের আগে কোনো কল লিস্ট নেই, সব ডিলিট করা। দত্তবাবু প্রশ্ন করলেন, কালকের আগে কোনো ফোন থেকে কল এসেছিল বা আপনি কাকে ফোন করেছিলেন সেগুলো নেই কেন? পবন বলল, ঠিক জানি না স্যার। ক্লাবে কাল সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার ফোনের সমস্ত কল ডিটেলসগুলো ডিলিট হয়ে গিয়েছে। কি করে হলো ঠিক বুঝতে পারছি না স্যার। দত্তবাবু বললেন, আপনার ফোনে কি কোনো লক থাকে না? হ্যাঁ, লক তো থাকে, আর আমার ফোনটা তো পাসওয়ার্ডে লক করা। পরশু কখন থেকে আপনি ক্লাবে ছিলেন? কে কে ছিল আর কি কি করলেন সব বিস্তারিত বলুন। স্যার, ওই দিন আমি ক্লাবে রাত 8টা নাগাদ যাই। ক্লাবে ওই দিন একটা পার্টি ছিল, তাই তপন আর বিমল মাংস রান্না করছিল। সঙ্গে নিমাই, টুটু আর পিয়ালও ছিল। ওই পার্টিতে আমরা মোট 6 জন উপস্থিত ছিলাম। আমরা রুটি, মাংস আর একটু মদ খেয়েছিলাম। সেদিন রাতে আমি বাড়ি ফিরিনি স্যার, ক্লাবেই শুয়ে পড়েছিলাম। আসলে নেশাটা একটু বেশি হয়ে গিয়েছিল আমার। পরের দিন সকালেই প্রায় 9টা নাগাদ নিমাই আমায় ডেকে তোলে। তারপর ক্লাবের বাথরুমে পটি করে একটু ফ্রেশ হয়ে 4টে কচুরি খাই। তারপর আমি ক্লাব থেকে বাড়ি চলে আসি। মাথাটাও খুব যন্ত্রণা করছিল, আর রবিবার বলে সেদিন বিকেল অবধি আমি ঘুমিয়েই কাটিয়েছি আমার বাড়িতে। বিকেলের দিকে রিতেশ দা আমায় রাজস্থান থেকে ফোন করে বলে যে কাকার এই অবস্থা। আমি সন্ধেবেলায় কাকার ফ্ল্যাটে যাই, কিন্তু ফ্ল্যাটের অন্য লোকেরা বলল কাকার ফ্ল্যাট নাকি পুলিশ লক করে রেখেছে। আজ বিকেল থেকে কাকার ফ্ল্যাটেই ছিলাম। ওখান থেকে তারপর নিমতলা শ্মশানে কাকার শেষকৃত্য করলাম। তারপর তো বাড়ি ফেরার পথে আপনার ফোন পেলাম স্যার। দত্তবাবু তখন পবনকে বলল, ক্লাবের বাকি মেম্বারদের যারা সেদিন ওই পার্টিতে উপস্থিত ছিল তাদের নাম, ফোন নাম্বার আর ঠিকানা লিখে দিন আমাকে এক্ষুনি। পবন তখন যে 5 জন ছিল তাদের নামটা আর ফোন নাম্বার একটা কাগজে লিখে দিল। পবন আরও বলল, স্যার, আমি তো ক্লাবে গিয়ে মাঝে মধ্যে আড্ডা মারি, তাই ওদের সবার বাড়ির ঠিকানা আমার ঠিক জানা নেই স্যার। আপনি ক্লাবে গেলেই ওদেরকে পেয়ে যাবেন। দত্তবাবু ওনার অভিজ্ঞ চোখ দিয়ে পবনকে একবার মাথা থেকে পা অবধি ভালো করে জরিপ করে নিলেন।
উনি দেখতে পেলেন পবনের বাঁ হাতের বুড়ো আঙুলে একটা ব্যান্ডেড লাগানো, ডান হাতের মধ্যমায় একটা বড় পোখরাচার আংটিও ওনার চোখের নজর এড়াল না। এরপর কথায় কথায় উনি পবনকে কি করে, কোথায় থাকে, ফোন নাম্বার এছাড়া টুকিটাকি আরও অনেক কিছু জেনে নিলেন। তারপর পবনকে বললেন, ঠিক আছে, আপনি যান, কিন্তু আপনি কলকাতা ছেড়ে কোথাও যাবেন না। আর যখনই আপনাকে ফোন করব আপনি থানায় চলে আসবেন, আপনাকে পরে দরকার লাগবে। পবন যাওয়ার পর দত্তবাবু পবনের দেওয়া ফোন নাম্বার সার্ভিস প্রোভাইডারকে ফোন করে তার ফোনের আগের 4 দিনের কল ডিটেলস আর লোকেশন চেয়ে পাঠালেন আর বললেন, ইটস ভেরি ভেরি আর্জেন্ট। এবার এসআই দত্ত কনস্টেবল ঘোষকে বললেন, ঘোষবাবু, আপনারা সবাই ক্লাবে গিয়ে ওই 5 জন ছেলেকে একটু থানায় নিয়ে আসুন তো। বলবেন আমি ডেকেছি, একটু জিজ্ঞাসাবাদ করার আছে। ওই ক্লাবের সেক্রেটারিকে আমি চিনি, দুর্গাপুজোর সময় আলাপ হয়েছিল। আমি ওনাকে ফোন করে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। এই বলে দত্তবাবু একটা কাগজে 5 জনের নাম আর ফোন নাম্বার লিখে দিয়ে দিলেন। মিনিট 20 বাদে ঘোষবাবু 4 জন মাঝ বয়সী ছেলেকে নিয়ে থানায় ঢুকলেন। ওরা সবাই নিজেদের পরিচয় দিল আর বলল, বিমল শুধু আসতে পারেনি, ওর জ্বর হয়েছে, বাড়িতে শুয়ে আছে। এবার দত্তবাবু ওদের 4 জনকে একসঙ্গে বলতে লাগলেন, দেখো, তোমাদের এখানে ডেকেছি একটা জরুরি ব্যাপারে। তোমরা গত শনিবার বিকেল থেকে পরের দিন সকাল অবধি কি করছিলে তোমাদের ক্লাব প্রাঙ্গণে? আমাকে বিশদভাবে বলো। নিমাই বরাবরই একটু বেশি কথা বলে। কেন স্যার, আমরা ওই দিন বন্ধুরা মিলে ক্লাবে একটু খানাপিনা করেছি। আশেপাশের বাড়ি থেকে কেউ কি আপনাদের কোনো কমপ্লেন করেছে নাকি? না, সেরকম ব্যাপার নয়, কিন্তু যেটা বলছি সেটা চুপচাপ জবাব দাও। এবার টুটু বলল, সেদিন সন্ধেবেলায় তপন আর বিমল ওদের বাড়ি থেকে রুটি আর চিকেন কষা রান্না করে এনেছিল, আর তার সঙ্গে ছিল স্যালাড। পিয়াল আর নিমাই ক্লাবে এসেছিল 7:30 নাগাদ, আর পবন তার 5-10 মিনিট পরেই চলে আসে। সন্ধে 6টা নাগাদ আমি স্যার ক্লাব খুলি, আর ওরা না আসা অবধি আমি ক্লাবে বসে বসে টিভিতে সিনেমা দেখছিলাম। এবার তপন বলতে শুরু করলো, হ্যাঁ, বিমল ওর বাড়িতে মাংস তৈরি করে আমাকে আমার বাড়ি থেকে ডাকলো ওই 7টা নাগাদ। আমি আমার বাড়িতে রুটিগুলো বানিয়েছিলাম, সেগুলো নিয়ে ওর সঙ্গে ক্লাবের দিকে রওনা দিলাম। আমি ক্লাবে রুটি মাংস রেখে আমি বেরিয়ে গিয়েছিলাম গ্লাস, কোল্ড ড্রিঙ্কস আর সিগারেট আনতে। তারপর স্যার আমরা খাওয়া দাওয়া শুরু করেছিলাম ক্লাবের ভেতরে। মালের কথাটা কে বলবে? কি ব্র্যান্ড ছিল, কে কতটা খেয়েছিল, সব বলো। এবার পিয়াল বলা শুরু করলো, স্যার 2 বোতল ছিল নাম্বার 1 আর 6 বোতল বিয়ার। প্রথমে আমরা সবাই 1 বোতল করে বিয়ার খেলাম, তারপর হুইস্কি খাওয়া শুরু করেছিলাম। কখনো আমি পেগ বানাচ্ছিলাম, কখনো নিমাই। রাত 9:30টার ভেতরেই তপন আর বিমল দুজনেই চলে যায়। ওরা যাওয়ার 10-15 মিনিট পর টুটু চলে যায়। আমি, নিমাই আর পবন তারপরেও খেতে থাকি, তাও প্রায় আরও আধ ঘন্টার মতো খেয়েছিলাম। তারপর সবাই শুয়ে পড়েছিলাম ওই ক্লাবের ভেতরেই। পরের দিন সকাল 8টা নাগাদ ঘুম ভাঙে আমার, আর আমি নিমাইকে ডেকে তুলি। তারপর, আচ্ছা, রাতে তোমরা কেউ কি বাইরে বেরিয়েছিলে? না স্যার, আমরা তো 3 জনই সারা রাত ক্লাবে শুয়েছিলাম। হঠাৎ নিমাই বলে উঠল, ওই পিয়াল, তুই যখন আমার থেকে বিড়ি চাইবি বলে আমাকে ঘুম ভাঙিয়ে তুললি, তখন দেখলি না পবন ঘরে নেই? পিয়াল বলল, ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, তোকে একবার ডেকে তুলেছিলাম না? আসলে স্যার, রাত্রিবেলা তখন প্রায় 12টা বাজে আমার হঠাৎই ঘুম ভেঙে যায়। খুব জোর পেচ্ছাপ পেয়েছিল তখন। আমি দেখি আমার সিগারেট শেষ। তাই নিমাই তো বিড়ি খায়, ওর কাছে সবসময় বিড়ি থাকে, তাই ওকেই আমি ডেকে তুললাম, যদি ও আমায় একটা বিড়ি দিতে পারে। ও উঠে বসলো এবং একটা বিড়ি দিল। তারপর আমরা দেখি পবনের খাট ফাঁকা। আমরা দুজনে বাইরে এসে ডান দিক বাঁ দিকে তাকালাম, কিন্তু ওকে দেখতে পাইনি। ভাবলাম হয়তো আশেপাশে কোথাও গেছে বা কাউকে ফোন করছে,
তারপর আমরা আবার এসে শুয়ে পড়লাম। হ্যাঁ স্যার, ঘড়িতে তখন রাত 11:35 বাজে। আসলে পিয়াল আমায় বলেছিল। এই কটা বাজে রে? আমি ক্লাবের দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে বলেছিলাম 11:35। হ্যাঁ স্যার, আমার মনে পড়েছে। পিয়াল আর নিমাই দুজনেই বলল, তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এরপর কি হয়েছিল কিছুই মনে নেই। একদম তো সকালে ঘুম থেকে উঠেছিলাম। এবার দত্তবাবু বললেন, ঠিক আছে, চলো তোমাদের ক্লাব ঘুরে আসি। আরো বললেন, দাঁড়াও, আমি সিভিল ড্রেসে যাব। বলে উনি ভেতরে চলে গেলেন। 5 মিনিট পরে থানার ভেতর থেকে পুলিশ ড্রেস প্যান্টে উনি জিন্স টি শার্ট পরে চলে এলেন। ক্লাবে গিয়ে উনি দেখলেন ক্লাব ঘরটা 10 ফুট বাই 12 ফুটের মতো। বাঁদিকে একটা সিঙ্গেল সোফা, ডান দিকে একটা সিঙ্গেল খাট, 2টো চাদর, 2টো কম্বল আর 4টে বালিশ খাটের উপর রাখা। ঘরের মধ্যখানে একটা সেন্টার টেবিল, দেওয়ালে একটা ঘড়ি আর র্যাক, পিছনে অ্যাটাচ একটা বাথরুম। বাঁদিকে সোফাটার উপরে একটা জানালা রয়েছে আর এক কোণে 4টে প্লাস্টিকের চেয়ার রাখা আছে। খবরের কাগজ, কিছু ম্যাগাজিন আর সিগারেট বিড়ি টুকরো ছড়ানো রয়েছে আশেপাশে। দত্তবাবু সোফার উপর বসে বললেন, বাহ, এটা একদম ক্লাব কম বেডরুম বেশি, খাট বিছানা সবই রয়েছে। আসলে স্যার, নিমাই বেশিরভাগ দিনই রাত্রে ক্লাবে শুয়ে পড়ে। ওর বাড়িটা প্রমোটিং হচ্ছে তো, তাই প্রমোটার মানে ওর বাবা মা আর ওর ভাইকে যেখানে শিফটিং করেছে সেখানে 2টোই ছোট ছোট ঘর দিয়েছে। একটা ঘরে ওর বাবা মা থাকে আর একটা ঘরে ওর ভাই। নিমাই সারাদিন বাড়িতে থাকলেও রাতে ক্লাবে শুতে চলে আসে। আর তাছাড়া টিভিতে রাতের কোনো খেলা হলে আমরা মেম্বাররা একসাথে বসে দেখি তো, তাই অত রাতে আর বাড়ি যাই না, এখানেই শুয়ে পড়ি। তখন ক্লাব সেক্রেটারি শঙ্করবাবু একজন মোটা মতন ছেলেকে নিয়ে ক্লাবে ঢুকলেন। পিয়াল বলল, স্যার স্যার এই হচ্ছে বিমল। দত্তবাবুকে দেখে শঙ্করবাবু একটু হাসল, তারপর বললেন, আরে আরে দত্তবাবু যে, কোনো বিশেষ ব্যাপার নাকি? হঠাৎ পাড়ার ছেলেদেরকে ডেকে পাঠালেন থানায়? দত্তবাবু হেসে বললেন, আরে না না, শ্রীরাম কিছুই সিরিয়াস নয়। আসলে বিমলার একটু শরীর খারাপ ছিল, তাই এই পাড়ার ডাক্তারকে দেখিয়ে নিয়ে এলাম। দত্তবাবু উঠলেন, উঠে একবার ক্লাবের বাথরুমে গেলেন। 2 মিনিট বাদে বেরিয়ে এসে উনি বললেন, ঠিক আছে, আমি চললাম, দরকার হলে পরে তোমাদের সঙ্গে যোগাযোগ করব। থানায় ফিরে আসার আধ ঘন্টা পরেই একটা ইমেল পেলেন, সাথে অ্যাটাচমেন্ট। পাঠিয়েছে পবনের ফোনে সার্ভিস প্রোভাইডার। মিনিট 5 ধরে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন উনি রিপোর্টগুলোর দিকে। তারপর চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বললেন, হোস, শিগগির গাড়ি বার করো, পাখি পালাবার আগেই ধরতে হবে। পরের দিন সকাল 10:30, ব্যাংকশাল কোর্ট, 4 নম্বর রুম। পিয়াল, টুটু, নিমাই, ক্লাব সেক্রেটারি শঙ্করবাবু, রিতেশ ও তার স্ত্রী আশা এবং আরও 3-4 জন দাঁড়িয়ে কোর্ট রুমের ভেতরে। কারণ কাল রাত্রে পুলিশ পবনকে অ্যারেস্ট করেছে ওর কাকা শ্যাম সুন্দর আগরওয়ালের মৃত্যুর জন্য। পবনের 2 দিনের পুলিশ কাস্টাডি হলো। পরে শঙ্করবাবু আমাদের ক্লাবে বলেছিল, সিকিউরিটি গার্ডের দেওয়া বিবরণ ও বয়ান, রাত্রে পবনের ফোনের টাওয়ার লোকেশন যেটা বলেছে, পবন ওর কাকার বাড়িতেই ছিল। তাছাড়া পবনের ফোন দিয়ে ওর কাকাকে ফোন করা হয়েছিল ওখান থেকেই। এছাড়া পবনের কাকার ফোনে সার্ভিস প্রোভাইডারও জানিয়েছে সেদিন রাতে পবনের নাম্বার থেকে ওর কাকার কাছে ফোন এসেছিল এবং ওর কাকা কথাও বলেছিলেন। এই সব সাক্ষ্য প্রমাণের জন্যই পুলিশ পবনকে দোষী হিসেবে
সন্দেহ করে গ্রেফতার করেছে। শঙ্করবাবু এসআই দত্তবাবুর থেকে এসব কথা জেনেছেন। পরের হিয়ারিংয়ে পবনের 7 দিন জুডিশিয়াল কাস্টাডি হল। 15 জানুয়ারি 2024 সন্ধ্যে 7টা শিয়ালদা রেল স্টেশনের কাছে একটা এসইউবি বুথ থেকে ব্যাঙ্গালোরে একজনের মোবাইল নম্বরে একটা ফোন গেল। ওপার থেকে একটা মেয়ে ফোনটা তুলে বলল, হ্যালো। এপার থেকে পুরুষ উত্তর দিল, আমি বলছি। আরে কেমন আছিস তুই? এতদিন পরে ফোন করলি। পুরুষটি বলল, আমার প্রতিজ্ঞা আমি পালন করেছি। কাল সকালের ফ্লাইটে ব্যাঙ্গালোরে ল্যান্ড করব আমি, সকাল 11টায়। ব্যাঙ্গালোর এয়ারপোর্টের বাইরে যে ধাবাতে আমরা দেখা করি সেখানে চলে আসিস। বাকি কথা সেখানেই হবে। ভালো থাকিস, আমার ভালোবাসা নিস। টাটা। ষোলোই জানুয়ারি 2024 দুপুর 12টা ব্যাঙ্গালোর এয়ারপোর্টের বাইরে একটা ছোটখাটো ধাবায় বাইরের বেঞ্চে একটা যুবক চাউমিন আর চিলি চিকেন খেতে ব্যস্ত। এমন সময় পিছন থেকে একটা মেয়ে এসে তাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠে বলল, দাদা দাদা দাদা, কেমন আছিস? আমার না আজকে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে তোকে দেখে। ছেলেটা মেয়েটার তার পাশে বসিয়ে স্নেহবশত তার চুলে হাত বুলিয়ে দিল আর জিজ্ঞেস করল, খাবি কিছু? মেয়েটা কফি আর পকোড়া অর্ডার করলো। এবার মেয়েটা বলল, এবার বল দাদা, তুই কিভাবে তোর প্রতিজ্ঞা পালন করলি? তোর বোন হিসেবে কিন্তু আমার ভীষণ গর্ববোধ হয়। ছেলেটা বলতে শুরু করলো, 17 ডিসেম্বর 2022 শনিবার সন্ধেবেলায় পবন যখন ক্লাবে এলো, দেখলাম ও নীল শার্ট আর কালো জিন্সের প্যান্ট পরে রয়েছে। ক্লাবে ঢোকার পর আমি মদ কেনার নাম করে ক্লাব থেকে বেরোলাম। বেরিয়ে আমার বাড়িতে গেলাম। আমার বাড়ি ক্লাব থেকে হেঁটে 5 মিনিটের রাস্তা। গিয়ে একটা কালো জিন্সের প্যান্ট একটা প্যাকেটে ভরলাম। সেই প্যাকেটটা একটা বিগ শপার ব্যাগের ভেতরে রাখলাম। রেখে বিগ শপার ব্যাগটা নিয়ে আমি বাড়ি থেকে বেরোলাম। তারপর মদের দোকানে গিয়ে হুইস্কির 2 বোতল আর বিয়ার কিনলাম 6 বোতল। তারপর ক্লাবে ফিরলাম। বিয়ারের 6টা বোতল ব্যাগের নিচে ছিল আর ওপরে আর হুইস্কির বোতল 2। আমি হুইস্কির বোতলগুলো বার করে ক্লাবের টেবিলে রাখলাম। তারপর ব্যাগ সমেত বিয়ারগুলো নিয়ে বাথরুমে ঢুকলাম। ঢোকার আগে ওদের বললাম, দোকানের ফ্রিজে ঠান্ডা বিয়ার একদম ছিল না, দাঁড়া বাথরুমের বালতিতে এগুলো চুবিয়ে রাখি, তাহলে একটু ঠান্ডা হবে, বুঝলি? বলে ক্লাবের বাথরুমে ঢুকে আমি বিয়ারের বোতলগুলো বালতিতে রাখলাম। তারপর আমার কালো জিন্সের প্যান্ট যে প্যাকেটে ছিল সেটা বার করে বাথরুমের জানলা দিয়ে প্যাকেট সমেত প্যান্টটাকে ফেলে দিলাম। আমাদের বাথরুমের কোমরের সিস্টেমের উপর একটা ছোট্ট জানালা আছে, ওই 2 ফুট বাই 1 ফুট। জানালাটায় কোনো গ্রিল নেই। আমরা ক্লাবের বাথরুমের ভেতর থেকে জানালার পাল্লা সব সময় বন্ধ করে রাখি। মাঝে মধ্যে খুলে বাথরুমের বা ক্লাবের আবর্জনার প্যাকেট এদিক ওদিক ফেলে দিই। ওই দিকটা ক্লাবের বাউন্ডারির পাঁচিল আছে, 4 ফুট উঁচু। সপ্তাহে একবার করে জমাদার এসে ওই দিকটা সাফ করে দিয়ে যায়। ওই প্যাকেটে জিন্সের প্যান্ট ছাড়াও ছিল ক্লোরোফর্মের শিশি, মাস্ক, একটা হলুদ রঙের আংটি, পেন্ডেড, ব্যান্ডেজ, এছাড়াও 1 জোড়া হ্যান্ড গ্লাভস আর একটু তুলো, 3টে ছোট ছোট পাউচ প্যাকেট আর একটা মিডিয়াম সাইজের তোয়ালে। ক্লাবের ভেতরে আমরা চলে আসার পর প্রথমে আমাদের হুইস্কি খাওয়া চালু হলো। এতক্ষণ হুইস্কি পেগ নিমাই বানাচ্ছিল। এবার আমি বললাম, দাঁড়া বিয়ারগুলো আমি বানিয়ে দিচ্ছি তোদের। এখানে বলে রাখা ভালো, আমরা যখন ক্লাবে মদ খাই আমরা ক্লাবের বড় আলোগুলো নিভিয়ে দিয়ে নাইট ল্যাম্প জ্বেলে খাই। আমি আর নিমাই মাটিতে বসেছিলাম, পাখিরা দুদিকের খাটে।
আমি প্রথম থেকে হুইস্কি কম খাচ্ছিলাম, সবাইকে দেখিয়ে একটু চুমুক মেরেই রেখে দিচ্ছিলাম। তারপর বাকি মদরা ক্লাব ঘরের জল যাওয়ার নর্দমার ঝাঁঝরি আছে তার ভেতর সবার অলক্ষ্যে ঢেলে দিচ্ছিলাম, যাতে আমার নেশা না হয়। যখন আমি বিয়ার খাচ্ছিলাম তখন পবনের বিয়ারেতে আমি ওই ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। বিয়ার ঢালতে যেহেতু ফেনা হয় খুব, আর তাছাড়া আলো কম ছিল, তাই জন্য পবনও বুঝতে পারেনি যে ওর বিয়ারের বোতলে কোনো ওষুধ মেশানো আছে। পরে আমি নিমাইয়ের চিকেনেতেও একটু ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, তবে পবনের থেকে মাত্রায় কম। আমি নিজেও একটু অভিনয় করছিলাম যেন আমার খুব নেশা হয়ে গেছে। বিয়ার শেষ হওয়ার পর আবার হুইস্কি খেলাম। ততক্ষণে সবার নেশা চড়ে গিয়েছিল। তপন আর বিমল 10:15 নাগাদ বাড়ি চলে গেছিল। আর কিছুক্ষণ পরে টুটুও চলে যায়। আমরা আরও খানিকক্ষণ খানাপিনা করছিলাম, তারপরে যে যার মতো ঘুমোবার ব্যবস্থা করতে লাগলাম। 15-20 মিনিট পর নিমাই খাটে আর পবন সোফায় শুয়ে বেঘরে ঘুমোতে শুরু করলো। এবার আমি আস্তে আস্তে নিমাইয়ের ফোনটাকে সুইচ অফ করে দিলাম। তারপর পবনের পকেট থেকে ওর ফোনটা বের করে ও যে নম্বরটা দিয়ে ফোনটা আনলক করে সেটা দিলাম। দেখলাম ফোনটা আনলক হয়ে গেল। এবার সেটিংয়ে গিয়ে দেখলাম পবনের অটো কল রেকর্ডার অন আছে কিনা। দেখলাম কল রেকর্ডার অন নেই। এবার ওর ফোনটা আমি আমার নিজের কাছে রাখলাম। আমি অনেকদিন আগেই পবনের এই আনলক নাম্বারটা দেখে নিয়েছিলাম। এবার আমার নিজের ফোনটাকে সাইলেন্ট মোড করে ক্লাবে রেখে দিলাম। এবার বাথরুমে গিয়ে জানালার পেছন থেকে আমার ওই প্যাকেটটা তুলে নিলাম। আমি এতক্ষণ একটা হাফ প্যান্ট পরেছিলাম, এবারে হাফ প্যান্টের ওপরে কালো জিন্সের প্যান্টটা পরে নিলাম। আর বাকি জিনিসগুলো একটা সাইড ব্যাগে ঢুকিয়ে নিলাম, যেটা আগে থেকেই ক্লাবের খাটের তলায় লুকিয়ে রাখা ছিল। এবার এসে পবনকে দুবার নাড়ালাম, দেখলাম ওর কোনো হুঁশ নেই। এবার ব্যাগ থেকে গ্লাভস বের করে 2 হাতেই পরে নিলাম। তারপর একটা ব্লেড নিলাম আর পবনের বাঁ হাতের বুড়ো আঙুলের ডগায় টেনে দিলাম। রক্ত বেরোতে লাগলো। এবার তুলো নিয়ে ওর কাটা আঙুলের ওপর চেপে ধরলাম। কিছুক্ষণের মধ্যেই তুলোটা রক্তে ভিজে গেল। তারপর আরেকটু তুলো নিয়ে ক্ষতের ওপর চেপে ধরলাম। দেখলাম এবার রক্ত পড়াটা কমেছে। একটা ব্যান্ডেড নিয়ে ওর ক্ষতটার ওপর ব্যান্ডেডটা লাগিয়ে দিলাম। রক্ত মাখা তুলো একটা প্লাস্টিকের পাউচ প্যাকেটে ভরে আমার ব্যাগে নিয়ে নিলাম। এবার পবনের মাথা থেকে 3-4টি চুল একদম গোড়া থেকে ছিঁড়ে নিলাম। চুলগুলো আর একটা ছোট প্লাস্টিকের প্যাকেটে নিয়ে নিলাম। পবনের টি শার্টের একটা বোতাম ছিঁড়ে নিলাম। ক্লাবে ফল কাটার একটা ছুরি থাকে, সেটা নিয়ে পবনের হাতের কনুই থেকে কবজি একটু তেরচা করে ঘষে টেনে দিলাম। ছুরিটার গায়ে পবনের শরীরের ঘাম, চামড়ার মৃত কোষ, নির্যাস প্রভৃতি চলে এলো। সেই একটুখানি ময়লাও একটা প্যাকেটে নিয়ে নিলাম। নিমাইয়ের শালটা খাটের ওপর থেকে নিয়ে আমার গায়ে জড়িয়ে নিলাম। আমার জুতোটা খাটের তলায় রেখে পবনের চটিটা আমি পরে নিলাম। আমাদের ক্লাবেই একটা মোটর বাইক রাখা থাকে। ওটা আমাদের এক বন্ধু ভিকির। ভিকি এখন নতুন মোটর বাইক কিনেছে, তাই ওটা আর চালায় না। বাইকটা আমাদের ক্লাবেই থাকে। আমরা মেম্বাররা যখন খুশি সেটা এদিক ওদিক নিয়ে যাই। এবার মুখে মাস্ক, মাথায় হেলমেট পরে, হাতের হ্যান্ড গ্লাভসগুলো খুলে সাইড ব্যাগে ভরে নিয়ে ডান হাতের অনামিকায় হলদে রঙের আংটি পরলাম, যেটা আমার আগে থেকেই ব্যাগেতে রাখা ছিল। ভিকির বাইকের সামনের নাম্বার প্লেটের নম্বরগুলো সব ঝাপসা হয়ে গেছিল, কিছুই বোঝা যেত না। আর পেছনের নাম্বার প্লেটের ওপর আমি একটা ফলস নাম্বারের স্টিকার মেরে দিলাম, যেটা আমি বানিয়ে রেখেছিলাম আগেই। ওর বাইকের নাম্বার ছিল WP121699। আমি ওটার স্টিকার ছাপিয়ে করে নিয়েছিলাম
WB 2378। একবার আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই, এমনকি একটা কুকুর বা বিড়ালও নজরে এলো না। এবার বাইকটা স্টার্ট দিয়ে রওনা দিলাম। রাজা দীনেন্দ্র স্ট্রিট দিয়ে এসে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছে রাস্তা ক্রস করে বাঁদিকে ভবনাথ সেন স্ট্রিট ধরে বাগবাজার বাটার কাছে আবার রাস্তা ক্রস করে সোজা চলে এলাম আনন্দ চ্যাটার্জি লেনে। আমি জানতাম যে চার্টার্ড ব্যাংক, বাগবাজার আর 2-3টে জুয়েলারির দোকানে ক্যামেরা লাগানো আছে, তাই যতটা সম্ভব মাথা নিচু করে আমি বাইক চালাচ্ছিলাম। যদিও ফুল মাস্ক, হেলমেট পরেছিলাম। আগরওয়াল বাবুদের ফ্ল্যাটের বাইরে এসে বাইকটাকে দাঁড় করালাম। একটা পান পারাক প্যাকেট খুলে মুখে পুরে পুরোটাই ঢেলে দিলাম। এবার ল্যাংড়াতে ল্যাংড়াতে ফ্ল্যাটের ভেতরে ঢুকলাম। হেলমেটের ফেস গার্ডটা একটু তুলে নিয়েছিলাম, কিন্তু মাথা নিচু করেই হাঁটছিলাম। সিকিউরিটি ছেলেটাকে গিয়ে বলেছিলাম আগরওয়াল বাবুর ফ্ল্যাটে যাব। ও ইন্টারকম তুলে জিজ্ঞেস করার আগেই আমি বলেছিলাম, দাঁড়ান, আমি ফোনে কথা বলিয়ে দিচ্ছি। এই বলে পবনের ফোন থেকে ওর কাকার ফোন নাম্বারে ফোন করেছিলাম। পবনের কাকা ফোন তোলার পর আমি বলেছিলাম, হ্যালো স্যার, আমি পবনের বন্ধু রিতম বলছি। পবন টাকা, কিছু গয়না আর একটা চিঠি পাঠিয়েছে। আগরওয়াল বাবু বলল, কি ব্যাপার, পবনের ফোন আপনার কাছে কেন? আর পবন কোথায়? আমি তখন বললাম, স্যার, কনফিডেন্সিয়াল কথা, আপনার কাছে গিয়ে বলতে পারি? ওভার ফোন বলা যাবে না, তাই আপনি সিকিউরিটিকে বলুন আমাকে যেন একটু ওপরে আসতে দিতে, তাহলে আপনি সব কথা বিশদে জানতে পারবেন। উনি শুনে বললেন, আচ্ছা, সিকিউরিটিকে ফোনটা দিন আর আপনি উপরে চলে আসুন। এবারে পবনের ফোনটা আমি সিকিউরিটি গার্ডকে দিলাম। ও আগরওয়াল বাবুর সঙ্গে কথা বলে আমায় বলল উপরে চলে যেতে। এবার লিফটের ভেতরে ঢুকলাম। আমার শালটার একটা ধার ধরে লিফটের দরজাটা বন্ধ করলাম ও দোতলার বোতামটা টিপলাম যাতে লিফটের কোথাও আমার ফিঙ্গারপ্রিন্ট না থাকে। লিফটের ভেতরেই হাতে গ্লাভস পরে নিলাম। লিফট থেকে বেরিয়ে যখন দেখলাম আগরওয়াল বাবু ওনার ফ্ল্যাটের দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে, আমি ওনার দিকে এগিয়ে বললাম, স্যার, ভিতরে চলুন, দরকারি কথা আছে। আগরওয়াল বাবু আমায় নিয়ে ভিতরে ঢুকে আস্তে আস্তে দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ করে আমায় বলল, এবার বলুন তো কি ব্যাপার আছে? আমি বললাম, স্যার, আসলে আমি পবনের অফিসে কাজ করি। আমাদের অফিসে একটা ইনকাম ট্যাক্স রেড হয়েছে। পবন কোনো রকমে ওর ফোনটা আর চিঠিটা দিয়ে আমাকে ওর বাড়িতে পাঠিয়েছিল আর বলেছিল এই জিনিসগুলো আপনাকে দিয়ে দিতে। কথাগুলো বলে আমি ব্যাগের দিকে হাত বাড়ালাম। এবার ওনাকে বললাম, স্যার, 1 গ্লাস গরম জল আর একটু নুন দিতে পারবেন? আমার লো প্রেশার আছে তো, মাথাটা কেমন ঘুরছে। আপনি কাউকে বলুন না একটু গরম জল দিতে আমাকে। উনি বললেন, দাঁড়ান, আমি নিয়ে আসছি। আমি বুঝতে পারলাম উনি বাড়িতে একাই আছেন। আর তাছাড়া পবন আমায় কিছুদিন আগে বলেছিল ওর দাদা বৌদিরা এই সময় রাজস্থান ঘুরতে যাবে। উনি রান্নাঘরে যেতেই আমি ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে ক্লোরোফর্মের শিশিটা হাতে নিলাম। মোটা একটা রুমাল রাখা ছিল ব্যাগের ভেতর, সেই রুমালটার ভেতরে পুরো ক্লোরোফর্মটা ঢেলে দিলাম। এই কাজটা আমি ব্যাগের ভেতরে হাত ঢুকিয়েই করেছিলাম। উনি আসতেই আমি উঠে দাঁড়ালাম। উনি উঁচু হয়ে টেবিলের ওপর গ্লাসটা রাখলেন। গ্লাসটা রেখে উনি সোজা হয়ে দাঁড়াবার আগেই আমি বিদ্যুৎ গতিতে ওনার পাশে গিয়ে ব্যাগ থেকে ক্লোরোফর্ম লাগানোর রুমালটা বার করলাম আর সর্বশক্তি দিয়ে ওনার নাকে চেপে ধরলাম। উনি এতটাই হকচকিয়ে গিয়েছিলেন যে বেশি প্রতিরোধ করতেই পারলেন না। 2 মিনিটের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন তিনি। ওনাকে ধরে খাটের উপরে শোয়ালাম। তারপর পাশ থেকে একটা বালিশ নিয়ে ওনার নাকে আর মুখে চেপে ধরলাম। কিছুক্ষণের মধ্যেই উনি একদম শান্ত, কঠোর হয়ে গেলেন। আমি বুঝলাম উনি মারা গেছেন। আমার হাত পা সব কাঁপছিল ওনাকে খুন করার সময়, কিন্তু মনে মনে ভাবছিলাম
আমাদের মা বাবাকেও ওই সময় অনেক কষ্ট পেয়ে মরতে হয়েছিল এদেরই জন্য। খুন করার সময় একটা কথাই আমার মাথার ভেতরে চলছিল, যে এতদিনে মা বাবার মৃত্যুর প্রতিশোধ আমি নিতে পারলাম, তাই আমি কোনো পাপ করছি না। এত বছর ধরে এই দিনটারই অপেক্ষায় ছিলাম আমি। এবার ওর গা থেকে পাঞ্জাবিটা আর তলার প্যান্টটা খুলে নিলাম। যে বালিশটা দিয়ে ওনাকে খুন করেছি সেটার কভারে আমার ডিএনএ পাওয়া যেতে পারে, তাই কোনো রিস্ক নিলাম না। এবার ব্যাগ থেকে পবনের ওই আঙুল কেটে রাখা রক্ত মাখা তুলোটা বার করলাম। দেখলাম তখনও রক্ত জমাট বেঁধে একেবারে শুকনো হয়ে যায়নি। আগরওয়াল বাবুর ঘাড়ে ওটা ঘষে দিলাম। হাতটা তুলে ওনার বাঁ হাতের বুড়ো আঙুলের নখের নিচে পবনের গা থেকে নেওয়া সেই ঘাম, চামড়ার মৃত কোষ প্রভৃতি ময়লা ঠেলাটা ঢুকিয়ে দিলাম এবং ওনার নখ বরাবর চেপে বসিয়ে সেট করে দিলাম সেটা। এবার প্যাকেট থেকে পবনের মাথার চুল বার করে খাটের দু জায়গায় ছড়িয়ে দিলাম। পবনের টি শার্টের বোতামটা খাটের পাশেই মাটিতে ফেলে রাখলাম। বেরিয়ে আসার আগে আশেপাশে যত জিনিসপত্র, যেমন বই খাতা, জামা কাপড়, সব উল্টোপাল্টা করে দিলাম। ঘরের ভেতরে ঢুকে কেউ কিছু খুঁজেছে যেন এটা পুলিশ ভাবে। হেলমেটটা মাথায় পরে দরজার লকটা খুলে দরজাটা বাইরে থেকে টেনে দিলাম। দেখলাম এটা ইয়েল লক। এটা ভেতর থেকে লক হয়ে যায়, বাইরে থেকে চাবি ছাড়া খুলবে না। এবার আমি লিফটে না উঠে সিঁড়ি ধরে নামতে লাগলাম, কারণ ওই সময়টা আমি পবনের সেই রক্তমাখা তুলোটা আমার বাঁ হাতের বুড়ো আঙুলের ওপর রেখে একটা ব্যান্ডেড আমার আঙুলে লাগিয়ে নিলাম। এমনভাবে ব্যান্ডেডটা লাগালাম যেন রক্তমাখা তুলো ব্যান্ডেডের বাইরে থাকে। জানতাম এই রক্তের ছাপটা আমার ওই রেজিস্টারেও দিতে হবে। একটু পান পারাক মুখে নিয়ে নিলাম। সিকিউরিটি গার্ডের কাছে এসে কলস নাম, ঠিকানা, ফোন নাম্বার সব বললাম, আর ওকে বললাম এইগুলো লিখে নিতে। তারপর আমি শুধু একটা সই করলাম, আর সই করার সময় খেয়াল করলাম যাতে বাঁ হাতের আঙুল থেকে একটু রক্তের ছাপ লেগে যায় ওই খাতায়। লাগবে জানতাম, কারণ সিঁড়ি দিয়ে নামার সময় আমার জলের বোতলটা থেকে 2-3 ফোঁটা জল প্রায় শুকনো হয়ে যাওয়া রক্তমাখা তুলোটার উপর ঢেলে দিয়েছিলাম যাতে ওটা ভিজে যায়। রক্তের ছাপ লেগেও ছিল একটু রেজিস্টারের খাতায়। তারপর আমি খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে এলাম ফ্ল্যাটের বাইরে। খোঁড়াচ্ছিলাম এরও একটা কারণ আছে, কারণ ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলে মানুষ তার আসল হাঁটার ধরনটা ধরতে পারে না। সে নর্মালি কিভাবে হাঁটে সেটা বুঝতে পারে না। জানতাম পুলিশ পরে এই ফ্ল্যাটের ভিডিও ফুটেজগুলো ভালো করে দেখবে। তাছাড়া পবনের চেহারা ও গায়ের রং প্রায় আমারই মতো। এরপর সোজা বাইক নিয়ে চলে এলাম বাগবাজার খাল ধরে। 2 মিনিট লাগলো। খালটা একদমই এই ফ্ল্যাটের কাছেই। শ্যামসুন্দর বাবুর ফোন থেকে সিম কার্ডটা বার করে দূরে ছুঁড়ে ফেলে দিলাম খালের মাঝখানের জলে। তারপর ব্যাগটা নিলাম, ওর ভিতর 2 বড় বড় ইঁট ভরলাম। এবার ব্যাগটাকে খালের জলে বিসর্জন দিয়ে দিলাম। চোখের সামনেই সেটা ডুবে গেল। এই জায়গাটা একদম নির্জন থাকে আমি জানতাম। এবার যে পথ ধরে এসেছিলাম সেই পথেই ফিরলাম আমাদের ক্লাবে। ক্লাবের থেকে প্রায় 10-15 মিটার দূরে বাইকের ইঞ্জিনটা বন্ধ করে দিয়েছিলাম যাতে আওয়াজ না হয়। বাইকের পিকআপটা ভালোই ছিল, তাই বাইকটা ক্লাব অবধি অনায়াসেই চলে এলো। এবার ক্লাবের পাশেই যেখানে বাইকটা সব সময় রাখা থাকে, বাইকটাকে সেখানে না রেখে ক্লাবের পরের বাড়িটার পাশে একটা সরু গলি আছে, তার ভেতর রাখলাম এবং পেছনের নাম্বার প্লেটের উপর থেকে কল স্টিকারটা তুলে নিলাম। চুপচাপ ক্লাবে ঢুকলাম। দেখলাম দুদিকেই দুজন, মানে পবন আর নিমাই, মরার মতো ঘুমোচ্ছে।
হেলমেটটা খুলে সোজা বাথরুমে চলে গেলাম। ফলস নাম্বার প্লেটের স্টিকার খানায় আগুন ধরিয়ে দিলাম। হেলমেটটাকে ভালো করে বালতিতে ডুবিয়ে ধুয়ে নিলাম। তারপর আমার কালো জিন্সের প্যান্টটা খুলে প্যাকেটে পুরে আবার বাথরুমের পেছনের জানালার পাশে ফেলে দিলাম। সেই প্যাকেটটা আমি সকালে বাড়ি যাওয়ার সময় ওখান থেকে নিয়ে চলে গিয়েছিলাম। আংটি বা বাঁ হাতের বুড়ো আঙুলে লাগিয়ে রাখা ব্যান্ডেজটা কোমরে ফেলে কোমরের ফ্লাশ টেনে দিলাম। তারপর পবনের ফোনটাকে কাছেই রাখলাম, হাফ প্যান্টটা পরে থাকলাম। পবনের ফোনটাকে আনলক করে সব কল ডিটেলস ডিলিট করে দিলাম আর ফোনটাকে ফ্লাইট মোডে করে দিলাম এবং আমার কাছেই রাখলাম। মোটর বাইকের চাবিটা কিন্তু আমার পকেটেই রেখে দিলাম। মোটর বাইকের চাবিটা ক্লাবের একটা হুকে ঝুলিয়ে রাখা থাকে, ওখানটায় রাখলাম না। দেখলাম নিমাই নাক ডাকছে। পবনকে একটু ঠেলে দেখলাম ওর কোনো হুঁশ নেই। এবার সোফা যেটাতে পবন শুয়েছিল ওটাকে আস্তে করে ক্লাবের মাঝখানে টেনে আনলাম। তারপর পবনকে চ্যাংদোলা করে মাটিতে শুইয়ে দিলাম, সোফার পাশে যে দেওয়ালটা থাকে সেই দেওয়ালটায় চেপে। ওকে একটু বেঁকিয়ে শোয়ালাম বাংলা দয়ের মতো করে। তারপর দেখলাম রাত 12:20 বাজে। ঘড়িটাকে দেওয়াল থেকে নামালাম। তারপরে পেছনে টাইম সেট করার জন্য চাকতিটাকে ঘুরিয়ে ওটাকে রাত্রি 11:30 করলাম। তখন ঘড়িটাকে আবার দেওয়ালে টাঙিয়ে দিলাম। ক্লাবের দরজার সামনে থেকে পবনের জুতোটা নিয়েও সোফার তলায় ঢুকিয়ে দিলাম। এবার আমার মাথার চুলটাকে আঙুল দিয়ে অগোছালো করলাম, যেন দেখে মনে হয় আমি সবে ঘুম থেকে উঠেছি। তারপর নিমাইকে জোরে জোরে ঝাঁকিয়ে ওর ঘুম ভাঙিয়ে তুললাম। নাইট ল্যাম্পটায় জ্বলছিল ক্লাবের ভেতর তখনও। নিমাই একটু ভ্যাবা চাকা খেয়ে ঘুম থেকে উঠল। তারপর একটু ধাতস্থ হয়ে আমাকে জিজ্ঞেস করলো, কিরে ডাকলি কেন? আমি বললাম, এই নিমাই, একটা বিড়ি দে না ভাই, আমার সিগারেটটা শেষ। ওর বালিশের তলা থেকে বিড়ির প্যাকেটটা বার করে 2টো বিড়ি সে আমায় দিল। একটা বিড়ি জ্বালিয়ে এবার একটু ঘুরে বসলাম পবনের সোফার দিকে মুখ করে। তারপর বললাম, এই নিমাই, পবন কোথায় গেল রে? ও তো সোফার উপরেই শুয়েছিল, সোফাটা তো ফাঁকা। এই নিমাই, দেখ তো কটা বাজে। 11:32 বলে নিমাই আবার শুয়ে পড়তে যাচ্ছিল। আমি ওকে জোর করে টেনে বললাম, চল তো একবার বাইরে গিয়ে দেখে আসি, ব্যাটা কোথায় গেছে। নিমাই টলতে টলতে উঠল। এবার আমি বললাম, দেখ নিমাই, পবনের জুতোটাও নেই। নিমাই জুতো পরতে পরতে বলল, হ্যাঁ, দুটোই জুতো রয়েছে, তোর আর আমার। এবার আমি নিমাইকে নিয়ে ইচ্ছে করেই বাঁদিকে যেখানে ক্লাবের বাইক রাখা থাকে সেখানটায় এলাম। নিমাই বলল, আরে বাইকটাও তো নেই রে। ও বেটা তাহলে নিশ্চয়ই বাইকটা নিয়ে কোথাও গেছে। তারপরেই আমরা ক্লাবে ঢুকে পড়লাম। ঢুকে ক্লাবের যে হুকে বাইকের চাবি টাঙানো থাকে সেটা দেখিয়ে নিমাইকে বললাম, দেখ, চাবিটাও নেই, তাছাড়া হেলমেটটাও দেখা যাচ্ছে না। ও নিশ্চয়ই তাহলে বাইক নিয়ে কোথাও গেছে। বাদ দে, চল আমরা শুয়ে পড়ি। নিমাই শুয়ে পড়ল। আমি আবার একটা বিড়ি ধরালাম। কয়েক মিনিটের মধ্যেই নিমাই আবার নাক ডাকতে শুরু করলো। এবার উঠে আমি ঘড়িটাকে দেওয়াল থেকে নামিয়ে ঘড়িটার টাইমটা অ্যাডজাস্ট করে ঠিক করে দিলাম। সোফাটা টেনে পবনকে আবার সোফার উপর চ্যাংদোলা করে তুললাম। তারপর সেটাকে আবার দেওয়ালের দিকে ঠেলে অ্যাডজাস্ট করে দিলাম। পবনের ফোনটা এবার আমার পকেট থেকে বার করে নর্মাল মোড করে বিছানার চাদর দিয়ে ভালো করে ফোনটা মুছে পবনের প্যান্টের ভেতর ঢুকিয়ে দিলাম। আর বাইকের চাবিটা বার করে দেওয়ালের হুকে টাঙিয়ে দিলাম। হেলমেটটাও নিমাইয়ের খাটের তলা থেকে বার করে টেবিলের উপর রেখে দিলাম। তারপর আমি মাটিতেই চাদরের ওপর শুয়ে পড়লাম। এত কিছু তুই একা করলি? কেউ কিচ্ছু টের পায়নি?
কেনই বা করলি? তোর যদি কিছু... ঘুম আসছিল না, শুয়ে শুয়ে পুরানো কথা মনে পড়ে গেল। সালটা 2010। বাবা মা, আমি আর বোন, আমাদের 4 জনের সুখের সংসার ছিল। বর্ধমানে থাকতাম আমরা। বাবা একটা বেসরকারি সংস্থায় চাকরি করত, আর বাবার 2 কাঠা জমির ওপর একটা পৈতৃক একতলা বাড়ি ছিল, সেটাতেই আমরা থাকতাম। ভালোই দিন কেটে যাচ্ছিল আমাদের। হঠাৎ মায়ের ব্রেন টিউমার ধরা পড়ল। ডাক্তার বলেছিল ইমিডিয়েট অপারেশন করতে হবে, তাও কলকাতায় হবে না, মাকে ভেলোর নিয়ে যেতে হবে। 5 লাখ টাকার মতো খরচা হবে ডাক্তার বলেছিল। আমি তখন ক্লাস 8-এ পড়ি, আর বোন ক্লাস 6-এ। বাবা কোনো রকমে মাত্র 1.5 লাখ টাকা জোগাড় করতে পেরেছিল। তখন নিরুপায় হয়ে বাবা পৈতৃক বাড়িটা ওই শ্যামসুন্দর আগরওয়ালের কাছে জমা রেখেছিল, আর তার বদলে 4 লক্ষ টাকা সুদে নিয়েছিল, মাসিক 2% সুদের বিনিময়ে। শ্যামসুন্দর বাবুদের তখন বর্ধমানে একটা বড় সোনার দোকান ছিল, আর ছিল সুদের ব্যবসা। শ্যামসুন্দর বাবু, ওনার ছেলে রিতেশ আর ভাইপো পবন 3 জনেই ব্যবসা দুটো দেখত। মায়ের অপারেশন হয়েছিল, কিন্তু তাও মা 9 মাসের বেশি বাঁচেনি। মায়ের অপারেশনের জন্য বাবা যে এত দেনা করেছে সেটা মা জানতে পেরেছিল। সেই চিন্তায় মাকে কুড়ে কুড়ে খেত। তারপর হঠাৎ একদিন দেখতে পেয়েছিলাম শ্যামসুন্দর বাবু 3-4 জন লোককে আর 2টো উকিল নিয়ে আমাদের বাড়িতে এসে হাজির হলেন। হয়ে বাবাকে কি সব কাগজ দেখালেন, আর বললেন 2 দিনের ভিতর বাড়ি খালি করে দিতে, বলে বাবার হাতে কয়েকটা কাগজ দিয়ে চলে গেলেন। বাবার মুখে শুনেছিলাম যে বাবা যখন মায়ের চিকিৎসার জন্য শ্যামসুন্দর বাবুর কাছে বাড়ি জমা রেখে সুদে টাকা নিয়েছিল, তখন এই শ্যামসুন্দর বাবুই বেইমানি আর চালাকি করে এমনভাবে একটা বয়ানে বাবাকে সই করিয়েছিল, যাতে লেখা ছিল 1 বছরের ভিতর যদি বাবা সুদ সহ আসল টাকা শোধ দিতে না পারে, তাহলে ওই বাড়ির অধিকার শ্যামসুন্দর বাবুর হয়ে যাবে। এসব কিছু বাবা জানতেনই না। আমাদের আত্মীয় বলতে আমার এক মামাই ছিলেন। বাবা ঠাকুরদার একমাত্র ছেলে ছিল, আর মামার বাড়ির দিকে আমার মা আর এক মামা ছিল, যার নাম শক্তি। সেদিন রাতেই মামা আমাদের বর্ধমানের বাড়িতেই চলে এলো বাবার ফোন পেয়ে। অনেক রাত অবধি আমি আর বোন আড়াল থেকে বাবার আর মামার আলোচনা শুনেছিলাম। এখনো মনে আছে, মামা আগরওয়াল বাবুর দেওয়া এগ্রিমেন্টের কপির জেরক্সটা দেখে বলেছিল যে আগরওয়াল বাবু এমনভাবে বয়ানটা তৈরি করে বাবাকে দিয়ে সই করিয়ে নিয়েছে যে কোর্টে গিয়েও বাবা কিচ্ছু প্রমাণ করতে পারবে না আগরওয়াল বাবুর বিরুদ্ধে। পরের দিন সকালে বাবা, মামা, আমি আর বোন 4 জনেই চলে গেলাম আগরওয়াল বাবুর কাছে। ওখানে পবন আর রিতেশও ছিল। ওই এগ্রিমেন্টের উইটনেস ছিল পবন আর রিতেশ। রিতেশের তখন 23 বছর বয়স, আর পবনের 21। বাবা রীতিমতো ওনার পায়ে ধরে বলল, দয়া করুন আগরওয়াল বাবু, আমি আপনার পায়ে ধরছি। আমায় আর কিছুদিন সময় দিন। যত টাকা বলবেন আমি সব শোধ করে দেবো, কিন্তু আমাকে এক্ষুনি এভাবে নির্মূল করে দেবেন না আগরওয়াল বাবু। আমার 2 ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, আমার বউ মারা গিয়েছে, আমি এখন এদের নিয়ে কোথায় যাব বলুন? মামাও অনেক কাকুতি মিনতি করল, কিন্তু কেউ আমাদের কোনো কথায় পাত্তাই দিল না। আমার এখনো মনে আছে, আমি আর বোন কাঁদতে কাঁদতে পবন আর রিতেশকে বলেছিলাম, দাদারা একটু দয়া করুন আমাদের ওপর। কিন্তু কারো কোনো প্রচেষ্টাই সেদিন সফল হয়নি। প্রায় কুকুরের মতোই আমাদের ওখান থেকে বার করে দেওয়া হয়েছিল। বাবা তখন ওদের কাঁদতে কাঁদতে অভিশাপ দিয়েছিল
যে আমি থাকি বা না থাকি, আমার এই ছেলেমেয়েরাই তোদের এই পাপের শাস্তি দেবে। ঈশ্বর সাক্ষী রইল, তোরা তোদের এই পাপের শাস্তি পাবি। ওই দিন রাতেই বাবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। একটা সুইসাইড নোট লিখে গেছিল বাবা। তাতে লেখা ছিল, আগারওয়াল, তার ছেলে রিতেশ আর ভাইপো পবন 3 জন মিলে বাবাকে ঠকিয়েছে। বাবার মৃত্যুর জন্য তারাই দায়ী। বুঝতে পেরেছিলাম মাকে বাবা ভীষণ ভালোবাসত। মা মারা যাওয়ার পর বাবা এমনিতেই আধমরা হয়ে গেছিল। তার উপর আগরওয়ালের করা এই অন্যায় অত্যাচারে এত বড় ধাক্কা বাবা সহ্য করতে পারেনি। তাই ওরকম কঠিন পদক্ষেপ নিয়েছিল। আমার মামার উদ্দেশ্যেও বাবা একটা চিঠি লিখে গেছিল। স্নেহের শক্তি সহ্যের সমস্ত সীমা অতিক্রম করে আজ এই চিঠিখানা তোকে লিখছি। আমার নিজের বলতে তুই রয়ে গেলি ভাই। তোর তো ছেলে মেয়ে নেই। এই দুটোকে তোর ভরসায় রেখে গেলাম ভাই। নিজের ছেলে মেয়ে মনে করে মানুষ করিস। আর আমার আশীর্বাদ ওদের উপর সারা জীবন থাকবে। ওদের সেটা বলে দিস। আর বলিস ওরা যেন এই অন্যায়ের বিহিত করে। একদিন ওরা জয়ী হবেই, আমি জানি। আর পারলাম না রে। তোর দিদির কাছে চললাম। ভালো থাকিস। আর পারলে আমায় ক্ষমা করে দিস। ইতি তোর জামাই বাবু। আজ পুরানো স্মৃতিগুলো কেমন যেন চোখের সামনে ভেসে উঠছে। মনে হচ্ছে যেন এই কিছুদিন আগের ঘটনা। তোর মনে আছে বোন, বাবার ওই সুইসাইড নোটের ভিত্তিতে আমরা আগরওয়ালদের কোনো ক্ষতি করতে পারিনি। বাবার শেষ কৃত্য করে মামা আমাদের দুজনকে বর্ধমান ছেড়ে কলকাতায় নিয়ে এলো। কলকাতায় মামার বাড়িতেই আমরা বড় হতে লাগলাম। মামা আর মামির দুজনের সংসার। ওদের কোনো ছেলে মেয়ে হয়নি। আমাদের দুজনকেই নিজেদের সন্তানের মতো ওনারা মানুষ করতে লেগেছিলেন। মামা আর মামির আদর যত্ন পেয়ে আমরা আমাদের পুরানো স্মৃতি প্রায় ভুলেই গিয়েছিলাম, শুধু বাবা মাকে ছাড়া। মামা বা মামি কাউকে বলেনি যে আমরা তাদের ভাগনা ও ভাগ্নি হই। এখানে এসে মামা আমার আর তোর নাম দুটো এভিডেভিট করে পাল্টে দিয়েছিল। আমি আর তুই দুজনেই বাড়িতে পড়াশোনা করে প্রাইভেটে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলাম। আমি তারপর জয়পুরিয়া কলেজ থেকে কমার্স নিয়ে গ্র্যাজুয়েট হই। আর তুই উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই ব্যাঙ্গালোর চলে গেছিলিস কম্পিউটার নিয়ে পড়াশোনা করার জন্য। এখানেই একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে গেলি। এখন তুই তো ব্যাঙ্গালোরই সেটেলড, আর আমি এখন চুটিয়ে টিউশন করে যাই আর শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করি। মামা আর মামি বেশ কয়েক বছর আগেই মারা গেছে, আর ওনাদের সব সম্পত্তি আমি পেয়েছিলাম। মামার ওই বাড়িটা আমি একটা প্রমোটারের কাছে বেচে দিয়েছিলাম। যা টাকা পেয়েছিলাম সেই টাকার অর্ধেকটা বোনকে দিয়েছিলাম, আর বাকি অর্ধেকটা দেশবন্ধু পার্কের কাছে একটা 2 রুমের ফ্ল্যাট নিয়েছিলাম। আর বাকি টাকাটা আমার ব্যাংকে ফিক্সড করা আছে। তা থেকে ভালোই সুদ পাই মাসে মাসে। কয়েক বছর আগে থেকেই আমি আগরওয়ালদের খবর নেওয়া শুরু করি, যে ওরা কখন কোথায় যায়, কখন কি করে ইত্যাদি। জানতে পারি যে পবন শেয়ার মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, আর শ্যামসুন্দর বাবু ওনার ছেলে রিতেশের সঙ্গে বাগবাজারে থাকে। পবনকে আমি বেশ কয়েকদিন ফলো করতে থাকি। তারপর একদিন একটা ক্লাবে গিয়ে ওদের সঙ্গে যেচেই আলাপ করি। এত বছর পর আমায় দেখে একদম চিনতেও পারেনি পবন। তারপর আস্তে আস্তে ওর সঙ্গে বন্ধুত্বটা গভীর করি। এমনকি ওর মাধ্যমে অনেক শেয়ার কেনাবেচা করি, আর কিছু বড়লোক ইনভেস্টর ওকে জোগাড় করে দিই।
যাতে আমার প্রতি ওর আস্থা বাড়ে এবং আমাকে একজন ভালো বন্ধু হিসেবে সে মনে করতে পারে। আমার পরিকল্পনায় আমি পুরোপুরি সফল হই। ওকে আমাদের ক্লাবে নিয়ে আসি এবং সবার সঙ্গে বন্ধুত্ব করিয়ে দিই, এবং মাঝে মধ্যে এখানে আমাদের পার্টিও হয়। তাই সবকটাতেই ও উপস্থিত থাকত। কিছুদিন আগেই যখন পবনের কাছ থেকে জানতে পারলাম শ্যামসুন্দরবাবুর ছেলে আর বৌমা বাইরে ঘুরতে যাবে, তখনই ঠিক করলাম এই প্ল্যানটা। মনে হচ্ছিল ভগবান যেন একটা সুযোগ করে দিয়েছে আমাদের প্রতি যে অন্যায় আর অবিচার হয়েছে তার প্রতিশোধ নেবার। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি নিজের হাতে ওদের শাস্তি দেব, এবং আমি তা দিলাম। একটা না এতক্ষণ কথাগুলো বলে ছেলেটা একটু থামল, সামান্য জল খেয়ে আবার বলতে শুরু করলো। একটা মার্ডার হলে পুলিশ মোটিভ, মিন্স, মোডাস অপারেন্ডি, বডি অফ এভিডেন্স, সাসপেক্ট এবং আলিবাই এইসব বিচার করে ক্লু খোঁজে। ক্রাইম সিন থেকে পবনের চুল, জামার বোতাম, শ্যামসুন্দরের নখের ভেতর পবনের ডিএনএ আর সিকিউরিটি রেজিস্টারেও পবনের ব্লাড মিলে যায়। আমার আর নিমাইয়ের বয়ান যে ঘটনার দিন রাত্রিরে পবন ক্লাবে ছিল না। পবনের ফোনের টাওয়ার লোকেশন পবন আর শ্যামসুন্দরবাবুর সার্ভিস প্রোভাইডারের দেওয়া ওই রাতে ওদের ভেতর কথা বলা এবং কথা বলার সময়টা, এই সব কিছুর জন্য পবনকেই আদালত দোষী সাব্যস্ত করে। মিন্স অফ মার্ডার মানে যে বালিশ দিয়ে শ্যামসুন্দরবাবুকে দম বন্ধ করে মারা হয়েছে সেটাও ঘটনাস্থলে পুলিশ পেয়ে যায়। এছাড়া রাস্তায় যে যে জায়গা থেকে পুলিশ সিসিটিভি ফুটেজ পেয়েছিল সেগুলো এত ঝাপসা ছিল এবং হেলমেটে মুখ পরিষ্কার বোঝা না যাওয়ায় পবনের পক্ষে উকিল প্রমাণ করতে পারেনি ওটা পবন নয়। মেয়েটা এবার জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, তোর কি একটু অনুশোচনা হয়নি? তুই খুন করেছিস, তারপর নির্দোষ পবনকে আবার খুনি প্রমাণিত করে জেলও খাটাচ্ছিস। দেখ, শ্যামসুন্দরবাবু কিভাবে আমাদের সঙ্গে অন্যায় অত্যাচার করেছিল, যার জন্য বাবাকে সুইসাইড করতে হয়েছিল, আর পবন আর রিতেশ তখন সাবালক ছিল। কেউ এই অন্যায়ের প্রতিবাদ করেনি। বাবার মৃত্যুর জন্য শ্যামসুন্দর বাবুর মৃত্যুটাই ঠিক পাওনা, আর ওনাকে সাহায্য করার জন্য পবনের জেল। আমার মতে এটাই ঠিক। এই কথাটা শোনার পরেই মেয়েটার চোখ থেকে জল বেরোতে শুরু করলো। সে তার দাদার হাতটা ধরে বলল, বুঝেছি দাদা, বুঝেছি। তুই একদম ঠিক কাজ করেছিস, একদম ঠিক কাজ করেছিস। তুই দেখে নিস, এবার আমিও প্রতিজ্ঞা করছি রিতেশকে আমি জেলে পাঠাবই। তুই দেখে নিস। ছেলেটা তার বোনকে বুকে জড়িয়ে নিল। জানিস তো বোন, পৃথিবীতে কোনো ক্রাইমই পারফেক্ট ক্রাইম হয় না, কিন্তু ভগবানের বিচার দেরিতে হলেও পারফেক্টই হয়। তোকে এর ভেতর জড়াবো না বলেই আমি কোনো দিন আমার মোবাইল থেকে তোর মোবাইলে ফোন করিনি, বা তোকেও বলেছি আমার মোবাইলে তোর মোবাইল থেকে ফোন করবি না। দরকার হলে এসটিডি বুথ থেকে আমরা কথা বলে নেব। তাছাড়া তোর জন্য মন কেমন করলেই তো আমি ব্যাঙ্গালোর চলে আসি তোর কাছে। আমি এখন যেখানে থাকি সবাই জানে আমি একা, আমার কেউ নেই। তোকে দূরে রাখি কারণ আমি যদি কোনো দিন ধরা পড়ি তো বাকি হিসেবটা তোকে পূরণ করতে হবে। ভাই বোন এবার উঠে হাত ধরাধরি করে এয়ারপোর্টের দিকে এগিয়ে চলল। এবার আপনাদের বলি সেই যুবক, মানে আমি হলাম এই গল্পের পিয়াল, আর আমার বোন না থাক, তার নামটা বলবো না। তার প্রতিজ্ঞাটা পূর্ণ হোক, তখন বলবো। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক পিয়াল ঘোষের কলমে
বিচারপতি আমি। আজকের গল্পের গল্প পাঠে ছিলেন সায়ন, এসআই দত্তর ভূমিকায় প্রদ্যুৎ, নিমাই ও টুটুর ভূমিকায় অতনু, পিয়ালের ভূমিকায় প্রিয়াংশু, পবনের ভূমিকায় নিরুপম, রিতেশ ও শঙ্করের ভূমিকায় বিশ্বদীপ, মেয়ের ভূমিকায় প্রাহি, গৌতম, তপন, শান্তনু, আগরওয়াল বাবু, পিয়ালের বাবা এবং গল্পের সূত্রধারের ভূমিকায় আমি সৌমিক। গল্পের শব্দগ্রহণ এবং আবহে রয়েছে বিশ্বদীপ। ডিরেকশনে টিম হন্টেড অডিও স্টেশন। গল্পটি আপনাদের কেমন লাগলো এই বিষয়ে আমাদের আপনাদের মূল্যবান মতামত জানান কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, আমাদের কিন্তু আপনারা স্পটিফাইতেও পাবেন। আর নিত্য নতুন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলবেন না কিন্তু। এছাড়াও আপনি যদি লেখক হন আর আমাদের গল্প পাঠাতে চান কিংবা দলের সদস্য হতে চান তাহলে hauntedaudiostation@gmail.com। বানানটা আরেকবার বলে দিই, HAUNTEDAUDIOSTATION@gmail.com। এখানে পাঠিয়ে দিন আপনার গল্প কিংবা ভয়েস ফাইল। গল্পের ক্ষেত্রে শব্দ সংখ্যা ন্যূনতম 5000 আর ভয়েসের ক্ষেত্রে ন্যূনতম 4 মিনিটের ফাইল পাঠাবেন। নিচে অবশ্যই আপনার নাম এবং নাম্বার অ্যাটাচড করবেন। সিলেক্ট হলে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। আজকের গল্প তাহলে এখানেই শেষ। আবারও দেখা হবে নতুন আরেকটি গল্পের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পের মধ্যে থাকুন। ধন্যবাদ।